চুমুকে। দর্শক, আপনারা সকলেই জানেন বিশ্বকাপের আমেজ কিন্তু চারপাশে বিরাজ করছে এবং ফাইনালটা খুবই কাছে চলে এসেছে এবং সেমিফাইনালের আগে যে উত্তেজনাটা এখন সবার মধ্যে আছে সেই উত্তেজনা নিয়েই কিন্তু কথা বলার জন্য আমাদের মাঝে আজ একজন গীতিকার উপস্থিত রয়েছেন, যিনি তার লেখাতে বেশ সুন্দরভাবে মনের কথা প্রকাশ করতে পারলেও আজ জানবো খেলা নিয়ে তার মনের ভাব কতটুকু। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। শুভ সকাল, কেমন আছেন? আপনাকে শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আচ্ছা, যদিও আমরা দেখতেই পাচ্ছি আপনার জার্সি দেখে যে আপনি একদম ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনার, তো আর্জেন্টিনার খেলা নিয়ে কি মন্তব্য বা রিসেন্টলি কোন খেলা দেখা হয়েছে? বিশ্বকাপ আসলে তো আর্জেন্টিনার সব খেলাই আমার দেখা হয়, সবগুলো খেলাই দেখেছি। মন্তব্য হচ্ছে এবারের বিশ্বকাপটাকে আর্জেন্টিনা হচ্ছে অনেক বেশি বর্ণিল করেছে, অনেক বেশি আকর্ষণীয় করেছে এবং দর্শক যে ধরনের খেলা দেখতে চায় এরকম বিশুদ্ধ বিনোদনের যে খেলা সেটা আর্জেন্টিনা খেলছে এবং সারা পৃথিবীর স্পোর্টস ফুটবল প্রেমী মানুষ যারা তারা অনেক বেশি বিনোদিত হচ্ছে এবং যারা আর্জেন্টিনা ফ্যান এরা অনেকেই ধরেন যে কারণ খেলা দেখতে দেখতে অসুস্থ হয়ে যাচ্ছে, টেনশনে পড়ছে, চাপ বাড়ছে, কারণ খেলাগুলো এত বেশি কম্পিটিশন হচ্ছে এবং সব মিলে যে আসলে তো মানুষ এমন খেলাই দেখতে চায়। বিশ্বকাপ যে কারণে হয় যে লড়াই ও বাঘে সিংহের লড়াইয়ের মতো যেটাকে বলা হয়, তো দর্শকরা তো বিনোদন দেখতে পছন্দ করে, যে স্পেশালি যারা ফুটবল প্রেমী রয়েছে সেরকম বিনোদন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার আগে ওই প্রশ্নতে যাব, তার আগে একটু জানতে চাই যে আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার পেছনের গল্পটা কোনো ম্যাচ দেখে পছন্দ হয়েছিল নাকি কোনো স্পেসিফিক খেলোয়াড়কে দেখে? আমি মূলত আর্জেন্টিনার ফ্যান হয়েছি 1994 সালে, 94 বিশ্বকাপে। তখন আমি ক্লাস 4-এ পড়ি মাত্র। তখন হচ্ছে বাতিস্তুতা ছিল একজন, গাব্রিয়েল বাতিস্তুতা, তাকে বাতিগোল নামা হতো, লম্বা লম্বা চুল এবং হচ্ছে ওই টিমটার অনেকেই অনেক বড় বড় প্লেয়ার ওই সময় খেলতেন। তো ওনার খেলা স্পেশালি ভালো লাগতো। এরপরে বিভিন্ন সময়ে ওর্তেগা, ভেরন এদের খেলা দেখতাম। আর তারপর তো 2006 থেকে মেসি খেলছে। তো আসলে মনের অজান্তে আর্জেন্টিনার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় খেলা দেখতে দেখতে। আর আমার ছোটোবেলায় যেটা ছিল, নর্মালি যেই টিমটা জিততো আমি তার এগেনস্টে থাকতাম। আচ্ছা, একটু যারা হারতো ওদের দিকে থাকতাম। তো 94 আসলে আর্জেন্টিনা তো খুব বেশি ভালো করে নাই। একটা দুইটা পার্ট ছিল, একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা যেহেতু একটু ব্রাজিলের তুলনায় খারাপ করেছিল, তাদের খেলা আমার ভালো লাগছে মানে মনের অজান্তে। আর যেটা বলছিলাম যে বাতিস্তুতে একটা বড় একটা কারণ ছিল। আচ্ছা বেশ। তো এইবারের কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনার যে পারফরমেন্স তার ডেফিনেটলি ভালো, কিন্তু একটি ম্যাচ নিয়ে কিন্তু বেশ কন্ট্রোভার্সি হয়েছে, যেটাতে ফিফা এবং রেফারি নিয়ে, সেটা আপনার অবশ্যই জানা। তো এই যে কন্ট্রোভার্সি, সেখানে আপনার মন্তব্য কি? এটা আসলে কন্ট্রোভার্সি কোন সাইড থেকে? ধরেন আমি অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমি বলবো যে একদমই ঠিক আছে। আবার ধরেন আপনি যদি একজন অন্য ফ্যান, অন্য কোনো মতের অন্য কোনো দলকে যদি আপনি সমর্থন করেন, আপনার মতামত আরেক রকম হবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে একটা অসাধারণ একটা খেলা হয়েছে। আপনি দেখেন 13 মিনিটে আর্জেন্টিনা কিন্তু 3টা গোল করেছে। তো আপনি যে এইটা গোলগুলো, এটা কি ফিফা করে দিয়েছে? কিন্তু সেম গোলে কিন্তু আগের বারে অন্য একটা টিমকে বাতিল করা হয়েছিল। না এমন কিছু না। আবার এটা কিভাবে গোল হলো? সোশ্যাল মিডিয়ার যে মানুষের কিছু কমেন্ট আমি দেখেছি, কারণ হচ্ছে যারা খেলাটা পরিচালনা করে, ফিফা বলেন বা তাদের যে অথরিটি আছে, তাদের যে টিম আছে, তারা কিন্তু অনেক কিছু জেনে বুঝেই করেন। আর আমরা সাধারণ মানুষ হচ্ছে সাদা চোখে জিনিসটাকে দেখি। আর্জেন্টিনার যে তৃতীয় গোলটা, এটা নিয়ে একটু কথা বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা আমি দেখেছি যে একদম কিছু ভিডিও দেখেছি, একদম ক্লিয়ার একটা গোল ছিল। ওটাতে আসলে কোনো ঝামেলার মতো কিছু ছিল না। হ্যাঁ, আরেকটা গোল যেটা মিশরের যে দ্বিতীয় গোলটা, সেটা নিয়ে কিছু কথা আছে। হ্যাঁ, এখানে আমি বলবো যে রেফারির একটা ভুল আছে। কারণ হচ্ছে যে উনি যে ফাউলটা হয়েছিল, ফাউলটার কল কিন্তু উনি যদি সাথে সাথে দিতেন, এটা নিয়ে আর কোনো কথা হতো না। যেহেতু উনি কলটা দেন না এবং প্লেয়ার কিন্তু পড়ে আছে, এবং ইভেন আর্জেন্টিনার টিম কিন্তু ফাউলের জন্য প্রস্তুত। তারা যখন দেখেছে যে প্লেয়ার পড়ে গেছে, তারা কিন্তু ওই ফাউলের দিকেই তাদের মনোযোগ, তারা কিন্তু ফুললি সবাই কিন্তু খেলায় অ্যাটেন্ড করে নাই। তো ওই সময়টাতে রেফারির উচিত ছিল সাথে সাথে এটাকে ফাউল কল করা, কিন্তু রেফারি সেটা করে নাই, সেটা চালিয়ে নিয়েছে। এবং পরে বারে দেখার পর যেহেতু একই রানিং এবং ওই বলটা কিন্তু ওদের পায়ে ছিল, মিশরের পায়ে ছিল, এই বলটা কিন্তু ওখান থেকে আর্জেন্টিনার কারো পায়ে কিন্তু আর আসে নাই। যে বলটাতে রানিং হবে সেই জায়গায় কিন্তু যায় নাই। ওই চান্সেই কিন্তু যখন বারে দেখা হলো, দেখার পরে সিদ্ধান্তটা তারা চেঞ্জ করতে পেরেছে। কিন্তু ওই ফাউলের পরেও যদি বলটা আর্জেন্টাইন কোনো প্লেয়ারের পায়ে লাগতো, তাহলে কিন্তু এটা গোল হয়ে যেত। কিন্তু যেহেতু লাগে নাই, একটা ক্লস ছিল, সেই কারণে এটা নিয়ে কথা উঠেছে। বাট আমার কথা হচ্ছে যে রেফারি যদি শুরুতেই সিদ্ধান্তটা দিত, তাহলে এটা নিয়ে মানুষের মনে কোয়েশ্চেন তৈরি হতো। কিন্তু গোল যেটা হয়েছে এটা রিয়েল গোল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, এবার একটু জানতে চাই যে শুনেছি যে আপনার প্রেডিকশন রাইট হয় কিভাবে?
এটা আমি আসলে জানি না, আমার বেশ কয়েকটা প্রেডিকশনে হয়েছে। আমি প্রথম ম্যাচে লিখেছিলাম, ফেসবুকে ওপেনই লিখেছিলাম যে 3-0, 3-0 হয়েছে। সেকেন্ড ম্যাচে 2 লিখেছিলাম যে আর্জেন্টিনা 2টা গোল করবে, 2টাই করেছে এরকম। এবং হচ্ছে লাস্ট যে ম্যাচটা, এই ম্যাচটাতে আমাদের সঙ্গীত শিল্পী লুইপা, তারপর হচ্ছে কোনাল, ইমরান, সাব্বির ভাই, আমরা একসাথে খেলা দেখেছি। এবং হচ্ছে বিশেষ করে লুইপা, ইশিকা এবং ভাবনা, যারা আমরা খেলা দেখেছি, আমি জাস্ট ওখানে গিয়ে শুরুতেই ওদেরকে বলেছি গোল কিন্তু 3টা হবে, 3-2 হবে, 3টা হবে, জাস্ট 3টা দিব। আমি কিন্তু ওখানে যাওয়ার পরে বলতেছি আর্জেন্টিনা কিন্তু আজকে 3টা গোল দিবে। তো যখন 2টা গোল খেয়ে ফেলে পরপর, মানে প্রথম গোল খাওয়ার পরও কিন্তু আমার কাছে মনে হয় যে কিছুই না, আচ্ছা একটা গোল খেয়েছে, আচ্ছা এটা হয়ে যাবে। দ্বিতীয় গোল খাওয়ার পর একটু চাপ ফিল করেছেন। দ্বিতীয় গোল খাওয়ার পর একটা চাপ ছিল, কিন্তু আমার কাছে একটা মনে ব্যাক অফ দ্য ভয় ছিল, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আরেকটা জিনিস কাজ করছিল, সেটা হচ্ছে যে ফিফা তো আর্জেন্টিনা যেভাবে খেলছে, যেই গতিতে খেলছে, একদম অল আউট খেলছে, এখানে একটা ভয়ও আছে। ভয় হচ্ছে এই টাইপের খেলায় আপনি যখন গোল করতে যাবেন, পাল্টা আরো গোল খাওয়ার চান্স আছে। আমার কাছে তখন মনে হচ্ছিল আর্জেন্টিনা হয়তো আর 2-3টা গোল খেয়ে ফেলতে পারে। কেন খাবে? কারণ তারা তো তাদের যে প্রান্ত, ওই প্রান্ত ফাঁকা করে ফেলছে, তারা কিন্তু আক্রমণে চলে গেছে সবাই। আবার একই সাথে যদি একটা গোল পেয়ে যায়, তারা যে জোশে চলে আসছে, যে গতি তাদের মধ্যে চলে আসছে, যে রাগ, যে ক্ষিপ্রতা চলে আসছে খেলাটার 2 গোল খাওয়ার পরে, ওইটা যদি একটা গোল করে ফেললেই কিন্তু মোমেন্টাম পেয়ে যাবে। ঠিক তাই হলো। 79 মিনিটে প্রথম গোল, 83 মিনিটে দ্বিতীয় গোল, এবং 93 মিনিটে যায় তৃতীয় গোল। এবং এটা অবিশ্বাস্য। ধরেন যে নকআউটে বা কোয়ার্টার ফাইনালে ফুটবলের ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে নাই যে 2-0 গোলে পেছানো এবং মাত্র 13 মিনিটে 3টা গোল। এবং সেটা কিন্তু ছোট মানে লিগ ম্যাচ না, কোয়ার্টার ফাইনালে এত বড় একটা ম্যাচে, এটা অবিশ্বাস্য ছিল। এবং এটা আর্জেন্টিনার পক্ষে সম্ভব। আসলে আর্জেন্টিনা 2 গোল খাওয়ার পরে মানে ওরা ভেবেছিল যে আসলে এখানে আর বসে থাকার কোনো সুযোগ নেই, একদম জীবন বাজি রেখে খেলেছে এবং রেজাল্টটা নিয়ে আসছে। আর লিওনেল মেসির কথা স্পেশালি বলতে হয়, আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক এই প্লেয়ারটাকে বিশেষভাবে ভালোবাসে। থাকে না কোনো ক্লাসে কোনো একজন ছাত্রকে তার টিচার বিশেষভাবে ভালোবাসে, কোনো একজন সন্তানকে তার মা বিশেষভাবে ভালোবাসে, ঠিক কোনো একজন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিশেষ, তার একটা আদর থাকে, ভালোবাসা থাকে, আশীর্বাদ থাকে। আমার মনে হচ্ছে সেই আশীর্বাদটা মেসির উপর আছে। আপনি দেখেন 2022 কাতার বিশ্বকাপ যেটা হয়েছিল, সেটা আমি মাঠে ছিলাম ফাইনালে, আমি নিজে সেই বিশ্বকাপ মেসিকে নিতে দেখেছি। ওখানে যেটা হলো, ওখানে তো একই রকম। ধরেন যে আর্জেন্টিনা প্রথমে 2-0 গোলে এগিয়েছিল, নিশ্চিত যে আর্জেন্টিনার জয়। সেখান থেকে আর্জেন্টিনা 2-1, 2-2, 3-2, 3-3, মানে জেতা ম্যাচ কিন্তু আর্জেন্টিনার হাতছাড়া হয়ে যায়। এবং সেখানে যে মেসির যে খেলা, যে কারিশমা, সেটা মেসি দেখিয়েছে। এবং মেসি 2006 থেকে খেলছে, তার যে একটা বিশ্বকাপের আকাঙ্ক্ষা, সারা পৃথিবীর কোটি কোটি ফুটবল ফ্যান সবার চাওয়া যে মেসি একটা ফুটবল বিশ্বকাপ জিতবে, সর্বকালের সেরা মেসি। তো রোনালদোর সাথে তার তুলনা হয়, কিন্তু তার অপূর্ণতা ছিল একটা বিশ্বকাপ। সেই বিশ্বকাপটা কিন্তু পেয়েছে। এবং আমার মনে হয় এখানে যতটা না খেলা, সাথে ভাগ্যের একটা কারিশমা, ভাগ্য ছিল এবং সেটা সহায় হয়েছিল। ঠিক একইভাবে দেখেন এই যে মিশর ম্যাচের আগে কিন্তু যে ম্যাচটা ছিল আর্জেন্টিনার রাউন্ড অফ 32-তে কেপ বার্দের সাথে, সেখানেও কিন্তু একই অবস্থা ছিল। এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই, খুবই ফাইটিং। এবং মনে হয় আর্জেন্টিনার ইদানিংকার খেলাগুলা আমার মনে হয় দেখতে বসলে মানে ওষুধ নিয়ে বসতে হবে, হার্ট অ্যাটাকের ওষুধ নিয়ে বসতে হবে। এত শুধু উত্তেজনা না, ধরেন যে এটা একদম শ্বাস প্রশ্বাস মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে, এবং মানুষের মনে হচ্ছে কলিজা বের হয়ে যাচ্ছে। এবং মানে আমি তো যখন 2 গোল খাওয়ার পর আমার পাশে ছিল আমাদের সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া ভাই, আমরা খেলা দেখছিলাম সাথে, আমি জাস্ট তাকে আমি জড়াই ধরে রাখছি, সে আমাকে জড়াই ধরে রাখছে, মানে ভয় কাজ করতেছে। তো এটা আসলে খেলার ঊর্ধ্বে চলে গেছে, মানুষকে ধরেন যে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে আর্জেন্টিনার এই ম্যাচগুলো। আর যেটা বলছিলাম যে মেসি দেখেন এই ম্যাচে কিন্তু পেনাল্টি মিস করেছিল, এবং পেনাল্টি মিস করে কিন্তু মূলত আর্জেন্টিনা এখান থেকে ডাউন হয়ে যায়। পেনাল্টিটা মিস করার কারণে মোরালি একটা ডাউন হয়ে যায়। মেসি যে মেসি সেটা আবার প্রমাণ হইল এই ম্যাচে, সে কিন্তু দেখেন সমতা সূচক যে গোলটা সেটা করেছে, এবং ম্যাচে সে একটা অ্যাসিস্টও করেছে। আচ্ছা, যেহেতু 12 তারিখে আবার আর্জেন্টিনার ম্যাচ রয়েছে, এখানে আপনার প্রেডিকশন কি? এটা একটু টাফ। আমি এটার একটা প্রিভিয়াস প্রেডিকশন আমি বলি। 2014 যে বিশ্বকাপ হয়েছিল, সেখানে এরকম কোয়ার্টার ফাইনালে এই সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা খেলেছিল। তো ওই সময় আমি একটা টিভি শোতে গিয়েছিলাম, আমার সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের একসময় অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তো উনি আবার ব্রাজিল সমর্থন করে, উনি ব্রাজিলের পক্ষে প্রেডিকশন করেছিল, আমি আর্জেন্টিনার পক্ষে করেছিলাম। তো আমি বলেছিলাম যে এই ম্যাচটা আর্জেন্টিনা 1-0 গোলে জিতবে, এবং তাই হয়েছিল। ওই ম্যাচটা আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছিল, এটা রেকর্ডেড জিটিভিতে সেই প্রোগ্রামটা ছিল। তো এইবারও আমার কাছে মনে হয় এই ম্যাচটাও আর্জেন্টিনা জিতবে, এবং সেটা 1-0 হতে পারে।
এটা হওয়ার চান্স বেশি, কিন্তু আবার যদি দুই এন্ড থেকে অল আউট খেলা হয় সেটা হয়তো একটা অন্য কিছু হওয়ার চান্স আছে। আচ্ছা, ওকে, দেখি আপনার প্রেডিকশন কতটুকু সঠিক হয়। আচ্ছা, আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিটা আপনার কাছে কেবল একটা পোশাক নাকি অন্যরকম কোনো স্মৃতি বা অন্য কোনো বিষয় বহন এটা করে? একটা আবেগ, এটা একটা ভালোবাসা, এটা একটা জীবন চরিত্র, এটা একটা লাইফ স্টাইল। 2022 সালে বিশ্বকাপ আপনি সেমিফাইনাল এবং ফাইনাল দুটোই আপনি দেখেছেন মাঠে বসে, এবং সেখানে আপনার প্রিয় খেলোয়াড়কেও আপনি দেখেছেন। সেই সময়টা, সেই মেমোরিজটা আপনার জন্য কেমন ছিল? এটা আসলে অনবদ্য, এর মধ্যে অনেকগুলো প্রসেসের মধ্যে আমাকে যেতে হয়েছে। টিকিট পাওয়া, এরপরে ভিসা করা, আর ওখানে যখন গেছি কতদিন আগে পর্যন্ত প্রস্তুতি এটা নিয়েছিলেন? 6-7 মাস আগে, এবং আমার এমন হয়েছে যে আমার সব কিছু ওকে, এর মধ্যে আমার যখন বিমানের টিকিট কাটবো তখন হচ্ছে যে পাসপোর্টের মেয়াদটা 6 মাসের কম, মানে আমার আবার নতুন করে পাসপোর্ট করতে হয়েছে, এবং ওই পাসপোর্ট করার কারণে পুরো প্রসেসটা আবার করতে হয়েছে। মানে তখন হচ্ছে এমন হয়েছে যে 5-6টা রাত আমি ঘুমাই নাই, আচ্ছা, এবং অসংখ্য রাত আমি তখন ঘুমাই নাই, যে আমি খেলা দেখতে যাব। অনেকগুলো আসলে ব্যাপার স্যাপার থাকে, যারা যায় একটা তারা বুঝে। এক্সাইটমেন্ট। হ্যাঁ, এক্সাইটমেন্ট থাকে। ওখানকার আমি টিকিট কিনেছি, কিন্তু ওখান থেকে আমি কি ভিসা পাবো কিনা, বা হচ্ছে মানে অনেকগুলো ব্যাপার ছিল, অনলাইনে হয়েছে তো টোটাল প্রসেসটা, যার কারণে অনেকগুলো চাপ ছিল, সবকিছু রেডি করা, কাগজ টাগজ রেডি করা, একটা প্রপার ওয়েতে যাওয়া, একজন সঙ্গী পাওয়া খেলা দেখার জন্য। এটা তো একটা যাওয়ার আগের ব্যাপার, কিন্তু যাওয়ার পরে যেটা হচ্ছে, আমার মনে হয় সারা পৃথিবী একটা ছাদের নিচে চলে এসেছে, এবং সবার একটাই ভাষা, একটাই স্লোগান, ফুটবল, গোল। এই যে মাঠে যে একসাথে খেলা দেখা, এবং আমি তো দুইটা খেলা দেখেছি, সেমিফাইনাল, ফাইনাল। একটা সেমিফাইনাল ছিল যে ফ্রান্স মরক্কো, আর দ্বিতীয় সেমিফাইনাল ছিল ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা। দুইটা দলের দুইটা সেমিফাইনাল এবং ফাইনাল। তো ফাইনালে বিশেষ করে যেটা বলতেই হয় সেটা হচ্ছে, ফাইনালে আমি মোটামুটি শিওর ছিলাম, বা মন থেকে একদম শিওর ছিলাম যে আর্জেন্টিনা জিতবে, এবং ওই কনফিডেন্স নিয়ে গেছি। কিন্তু যখন এই খেলাটা 2-2 হয়, তখন অনেকে আমাকে ফোন করেছে দেশে থেকে বিদেশ থেকে, যে জীবন ভাই আপনার জীবন সার্থক, আপনি আর্জেন্টিনার অনেক বড় একজন ফ্যান, 36 বছর পর আর্জেন্টিনা জিতছে বিশ্বকাপ, আপনি সেখানে মাঠে। আমি তো তখন হচ্ছে মনে হচ্ছিল যে খেলাটা ওয়ান সাইডেড হচ্ছে, আর একটু মজা হতো পারতো, মানে খেলাটার মধ্যে মজা পাই নাই। ঠিক তখন দেখেন 79 মিনিটে এসে আর্জেন্টিনা কিন্তু গোল হজম করে, এবং পরপর 2টা গোল হজম করার পরে চিত্রই বদলে যায়, এবং তখন হচ্ছে আমার আর্জেন্টিনার প্রতি এত রাগ, এত ক্ষোভ তৈরি হয় যে তোরা কেন যে এই সামান্য কিছুক্ষণ ধরে রাখতে পারলি না খেলাটা, তোরা কেন আক্রমণে গেলি, তোরা যদি থাকতে পিছনে থাকতে গোলবার পাহারা দিতে, তাহলে তো এটা হতো না। আসলে মাঠের ওখানে এবং বসে থেকে দেখি এরকম আমার বুকে ব্যথা শুরু হয়েছিল, মানে এরকম আমার মানে বুক চেপে ধরে রেখেছিলাম। আমি যখন আমার ভিডিও আছে 2-1টা যে তখনকার সেলিব্রেশনের, আমি সেটি তো আপনার বুক হাত দিয়ে প্রথম রেখেছিলাম। 2022 সালে প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল এবং ফাইনাল সামনে থেকে বসে দেখা, আপনার প্রিয় খেলোয়াড়কে দেখার অনুভূতি কেমন? এটা আসলে আমার প্রিয় প্লেয়ারকে অবশ্য আমি আরো আগেই দেখেছি, 2011 সালে। এটা তো 22-11-তে দেখেছি, জি। কারণ 11-তে যখন বাংলাদেশে আপনার একটা ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা এবং হচ্ছে নাইজেরিয়া, প্রীতি ফুটবল ম্যাচ, 2011 সালের 6 সেপ্টেম্বর। সেখানে আপনার একটি লেখা গান, হ্যাঁ, ওই মেসি ম্যাচে আমি মাঠে শুনেছিলেন। ছিলাম, এবং মেসিও ছিল, এবং আরেকজন আর্জেন্টিনার সবাই আমার পছন্দের, কিন্তু আরেকজন প্লেয়ারকে আমি একদম ভীষণভাবে পছন্দ করি, ডি মারিয়া। পর্দার আড়ালের হিরো আমি তাকে বলি, কারণ হচ্ছে মেসিদের আড়ালেই উনি থাকেন, কিন্তু উনি এত বড় একজন প্লেয়ার, আর্জেন্টিনার অনেক বড় বড় জয় উনি অবদান রেখেছেন, অনেক বিপদ থেকে আর্জেন্টিনাকে আসলে উনি রক্ষা করেছেন খেলার মাঠে। তো ওই ম্যাচে যেটা হয় যে 5টা গান প্লে করা হয়, 4টা ছিল ইংরেজি গান আর একটা বাংলা গান। তো বাংলা গানটা ছিল আমার লেখা, যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, এবং আমার লেখা গানটা শেষ হওয়ার পর ম্যাচটা শুরু হয়, এবং হচ্ছে অপ্রত্যাশিত আমি সেখানে মাঠে। তো আমার মনে হয় যে মেসি বা আর্জেন্টিনা টিম, মেসি তো শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার না, আমার মনে হয় যে মেসি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাথলেট, অর্থাৎ যত রকমের যত খেলা আছে সব খেলার সেরা প্লেয়ার কিন্তু মেসি। তো ওই মেসির কানে আমার গান গেছে, সে আমার গান শুনেছে, তার টিম আমার গান শুনেছে। এটা আমার মনে হয় অ্যাজ এ স্পোর্টস লাভার হিসেবে আমার জন্য একটা অনন্য একটা প্রাপ্তি। বাহ, চমৎকার লেগেছে আজকের আড্ডাটা। একজন গীতিকারের কাছ থেকে ফুটবল নিয়ে কথা শুনতে পেরে বেশ ভালো লাগছে, এবং আপনি বেশ ভালো নলেজ রাখেন, অনেক কিছু জানতে পারলাম, ভালো লেগেছে, এবং আশা করছি আপনার প্রেডিকশনটা যেন সঠিক হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন সবাইকে বলবো যে আর্জেন্টিনার সঙ্গে থাকবেন, আর্জেন্টিনার শুভকামনা থাকবেন, কারণ আমাদের দেশের কোটি কোটি মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে।
হাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।